নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডিসথাইমিয়া অথবা ডিসথাইমিক ডিসঅর্ডার এটাকে বলা হয়। এখন এই ডিসথাইমিয়া বা ডিসথাইমিক ডিসঅর্ডার এটা কাকে বলে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। এই ডিসথাইমিয়া বা ডিসথার্মিক ডিসঅর্ডার একে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডারও বলা হয়। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, তার কারণ এই ধরনের সমস্যা কিন্তু আমরা আমাদের মধ্যে প্রচুর দেখতে পাই, এবং এই ধরনের মানুষ কিন্তু বুঝতে পারে না বা আশেপাশের মানুষও বুঝতে পারে না যে সমস্যাটা কি হচ্ছে এবং এর সমাধান কিভাবে করবে। ডিসথাইমিয়া হচ্ছে এক ধরনের, এটা মাইল্ড টু মডারেট একটা ডিপ্রেশন, এবং যেটা দীর্ঘদিন ধরে থাকে। যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তাহলে এটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকে। এবং যেহেতু এটা মাইল্ড টু মডারেট এই ডিপ্রেশনটা, সুতরাং সেক্ষেত্রে কিন্তু মানুষের বুঝতে অনেকটা সময় লাগে। অর্থাৎ যে মানুষটি আক্রান্ত তার আশেপাশে যে মানুষজন রয়েছে, তার কাছের মানুষরা, তাদেরও কিন্তু বুঝতে অনেকটা সময় লাগে। তারা বুঝতে পারে না যে এই জিনিসটা কেন হচ্ছে। দেখুন, সিমটমস গুলো বললেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমত, এদের মন দুঃখে ভারাক্রান্ত থাকে। এদেরকে দুঃখী বলা হয়, অর্থাৎ সব সময় এরা একটা স্যাড মুডে থাকে, লো মুডে থাকে, লো ফিলিং এর মধ্যে কিন্তু কাজ করে, লো সেলফ এস্টিম এদের মধ্যে কিন্তু কাজ করে। অর্থাৎ সব আশেপাশে কোনো আনন্দের ঘটনা ঘটে গেল, বা তার নিজের জীবনেও হয়তো কোনো আনন্দের ঘটনা ঘটে গেছে, কিন্তু সে সেই আনন্দটা উপভোগ করতে পারছে না, বা সেই আনন্দটা সে বুঝতেও পারছে না, বোঝাতেও পারছে না, এরকম একটা ফিলিং তার মধ্যে হয়। এবং এই ধরনের মানুষ কিন্তু একা একা থাকে, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এদের থেকে নিজেকে একা করে ফেলে এবং একা একা থাকতে পছন্দ করে। চুপচাপ একটা জায়গায় বসে থাকে, হয়তো অফিসে গেল বা স্কুলে গেল বা কাজে গেল, কিন্তু সেখান থেকে যখন সে ফিরে আসছে, আসার পরেও কিন্তু সে একা একা থাকছে। এবং এদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, একটা প্যানিক কাজ করে, এবং অনেক সময় এরা রেগে যায়। এবং এদের সব থেকে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে এদের মধ্যে একটা ক্লান্ত ভাব সব সময় থাকে, এনার্জির ভীষণ অভাব বোধ করে এরা। অর্থাৎ নতুন উদ্যোগ নিয়ে, নতুন উদ্যমে কোনো কাজ করা, নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজ করা, নিজের যে কাজটাই করছে সেটাকে আরো ডেভেলপ করা, সঠিক সময় পাঞ্চুয়ালিটি মেনটেন করে কাজ করা, এইগুলো কিন্তু এদের মধ্যে একটু অসুবিধা হয়। এরা কিন্তু এগুলো ঠিক করতে পারে না বা করে উঠতে পারে না। এই ধরনের সমস্যাগুলো এদের মধ্যে দেখা যায়, এবং যার ফলে এরা এদের দৈনন্দিন জীবনের যে কাজ রয়েছে তার কোয়ালিটি মেনটেন করতে পারে না। যে এইখান থেকেই তাদের মধ্যে লস অফ সেলফ কনফিডেন্স দেখা যায়। কোনো জিনিসে কনসেন্ট্রেশন করা বা ফোকাস দিয়ে কাজটা করা, একটা টাইম বাউন্ডের মধ্যে কাজ করা, এদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। এর সাথে সাথে এদের বেশ কিছু শারীরিক সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায়। প্রথমত, ঘুমের একটা সমস্যা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা ঠিক মতো ঘুমাতে পারে না, মাঝে মাঝে ঘুম থেকে জেগে ওঠে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ঘুমাচ্ছে, এটাও দেখা যায়। জেনারেলি এদের লস অফ অ্যাপিটাইট হয়, খিদে থাকে না এবং খেতে চায় না। এরকম না খাওয়ার ফলেও কিন্তু এরা বেশ খানিকটা ক্লান্ত হয়ে যায়, সঠিকভাবে জল খায় না, নিজের প্রতি যত্ন নেয় না। এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে হয়। বন্ধু বান্ধব সকলের সঙ্গে একসঙ্গে বেরিয়ে হই হই করা, কোনো মুভি দেখা, কোনো মার্কেটে যাওয়া, শপিং করা, এগুলো থেকে এরা নিজেকে আস্তে আস্তে সরিয়ে ফেলে। একদম চুপচাপ একা একা বসে থাকে এবং কি যেন ভাবতে থাকে। দেখবেন এই ধরনের মানুষ কিন্তু আমাদের আশেপাশে, আমাদের মধ্যেও রয়েছে, এবং আশেপাশের মানুষ বুঝতে পারে না যে কি করা উচিত, কেন এরকম করছে। জিজ্ঞাসা করলেও সে নিজেও বলতে পারে না। এরকম হয়তো তার জীবনে কোনো দুঃখ নেই, সবকিছুই ঠিক আছে, কিন্তু তবুও তার মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বলি যে এটা কি কারণে হয়। দেখুন, সঠিক এটা কি কারণে হয় সেটা কিন্তু বলা সম্ভব হয়নি, তবে অনুমান করা হয় আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু নিউরো ট্রান্সমিটার, ব্রেন কেমিক্যাল রয়েছে, তার ইমব্যালেন্স হলে এটা হতে পারে। ব্রেনের ডিফারেন্ট পার্টে যে কমিউনিকেশনটা সেটা অ্যাবনর্মাল হচ্ছে, তার জন্য এটা হতে পারে। এছাড়া এটা কোনো বায়োলজিক্যাল কারণে হতে পারে, কোনো জিনগত কারণে হতে পারে, কোনো এনভায়রনমেন্টাল কারণেও কিন্তু এটা হতে পারে, কোনো সাইকোলজিক্যাল কারণে এটা হতে পারে। এগুলো কিন্তু এটা হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ থেকেও এটা হতে পারে। অর্থাৎ একটা মানুষ দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছে, বা তার আশেপাশের মানুষ বুঝতে পারছে না, তাকে প্রেশার দিয়ে যাচ্ছে, সেটা নিতে 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 তার মধ্যে এই ধরনের ব্যাপারটা হয়ে আসে। সে আনন্দটা আর ফিল করতে পারছে না, বা কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ নেই,
জানি এটা কিন্তু হতে পারে। এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। আমরা নিজেদের অজান্তে বাচ্চাদেরকে যাতে তারা আরো পড়াশোনায় ভালো হয় এই জিনিসটা করতে গিয়ে একটা অতিরিক্ত চাপ দিয়ে ফেলি। চাকরির ক্ষেত্রেও এটা হতে পারে, কোনো দাম্পত্য সমস্যায় হতে পারে, বাচ্চার সঙ্গে তার বাবা মার সমস্যাতেও হতে পারে, কোনো অর্থনৈতিক সমস্যায় হতে পারে, বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কোনো প্রিয়জন কোনো মানুষ হারিয়েছে সেখান থেকে হতে পারে। এই সমস্ত ব্যাপার থেকে কিন্তু এই জিনিসটা হতে পারে, অর্থাৎ এই যে ডিসথাইমিয়া বা ডিসথাইমিক ডিসঅর্ডার এই জিনিসটা কিন্তু হতে পারে। এবারে বলবো এর ডায়াগনোসিস। দেখুন, এরকম কোনো নির্দিষ্ট টেস্ট নেই যেটা এটাকে ডায়াগনোসিস করবে এবং করে বলে দেবে যে তার মধ্যে এই সমস্যাটা রয়েছে। যখন এরকম সমস্যা কোনো মানুষের মধ্যে দেখতে পাবেন, যদি বুঝতে পারেন, তাহলে তখন কোনো সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। বা তিনি নিজেও যদি বুঝতে পারেন তাহলে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত, অথবা কোনো কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা উচিত। কাউন্সিলর তার সঙ্গে কথা বলে ধীরে 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 তার সমস্যাটা বুঝতে পারবেন এবং তারপর তার সামনে তার সমস্যার সমাধানগুলো তুলে ধরবেন। আপনি তার মধ্যে থেকে নিজের সমস্যার সমাধানটা বেছে নেবেন। তার কারণ একজন কাউন্সিলর কিন্তু সঠিক সমাধান বলে দিতে পারে না, সমাধানের রাস্তাগুলো দেখিয়ে দিতে পারে। এরপরে বেশ কিছু টক থেরাপি আছে, সাইকোথেরাপি আছে, যেগুলো ভীষণ ভালোভাবে কাজ করে, যেরকম কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি প্রভৃতি। এছাড়া বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন থেরাপি ভীষণ ভালো কাজ করে, যেরকম যোগা, প্রাণায়াম, মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ প্রভৃতি। প্রতিনিয়ত কিছু না কিছু এক্সারসাইজ কিন্তু আমাদের অবশ্যই করা উচিত, যেরকম রানিং, জগিং, সুইমিং। তার কারণ নিয়মিত এক্সারসাইজ করলে আমাদের যে নিউরো ট্রান্সমিটার ব্রেন কেমিক্যাল গুলো রয়েছে তার মধ্যে হ্যাপি হরমোন রিলিজ হয়, যেটা আমাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়াও এর বেশ কিছু মেডিসিন আছে, যেরকম এক্ষেত্রে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দেওয়া হয়, অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ এখানে দেওয়া হয়, বা কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট এক্ষেত্রে করা হয়। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই ধরনের মানসিক সমস্যার ক্ষেত্রে বেশ কিছু ভালো মেডিসিন আছে যেগুলো ভীষণ ভালোভাবে কাজ করে। তবে সেগুলো নির্ভর করছে সেই মানুষটার কি ধরনের সমস্যা রয়েছে, তার বয়স কি, তার আশেপাশের পরিবেশটা কি, সেই অনুযায়ী তাকে মেডিসিনটা কিন্তু দেওয়া হয়। তো এর সাথে সাথে আশেপাশের যারা মানুষ রয়েছে, একদম কাছের মানুষ, তারা একটু এই ধরনের মানুষকে কিন্তু সাপোর্ট করবেন। যে কনফিডেন্সটা এরা হারিয়ে ফেলেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করবেন। অর্থাৎ তাকে বোঝাতে হবে তোমার একটা সমস্যা হয়েছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এবং কাজটা যদি সে সঠিকভাবে করতে নাও পারে তবু তাকে চিয়ার আপ করবেন, যে হ্যাঁ হচ্ছে, এভাবেই করো, এভাবেই করো, তুমি পারবে। এবং তার কারণ এদের এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়। কাজেই সবাই মিলে যদি চেষ্টা করা হয় তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং একদম সুস্থ হয়ে মানুষের মধ্যে মিশে যেতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।